2016 এসএলএসটি নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত রায়দান সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনেই কিন্তু এই রায়দান হতে চলেছে আগামী সোমবার, অর্থাৎ আর কয়েকটি ঘন্টার অপেক্ষা। তারপরেই কিন্তু চূড়ান্ত রায়দান হয়ে যাবে। কলকাতা হাইকোর্ট থেকে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু 2016 এসএলএসটি নিয়োগ দুর্নীতির যে মামলা হয়েছিল, সেটা গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে 9-10 থেকে শুরু করে 11-12, অর্থাৎ একটা স্কুলে যতগুলো পোস্ট হয় কেবলমাত্র হেড টিচার বাদে বাকি সকল পোস্টগুলো নিয়েই কিন্তু মামলা হয়েছিল। এবং সেখানে যেভাবে মুড়িমুড়কির মতো, একদম মুড়িমুড়কির মতো যেভাবে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ 6 বছর অপেক্ষা, দীর্ঘ 6 বছর লড়াইয়ের পর কিন্তু চূড়ান্ত রায়দান হতে চলেছে। এবং সেই রায়দান শুধু কিন্তু এই প্রথম সেটা নয়, চূড়ান্ত এই কারণেই, কেননা এর আগেও কিন্তু রায়দান হয়েছিল এবং সেই রায়দান করেছিলেন বর্তমানে যিনি প্রাক্তন অবস্থায় রয়েছেন, অর্থাৎ আপনি বুঝতে পারছেন আমি কোন বিচারপতির কথা বলছি। সকলেরই কিন্তু আকর্ষণীয়, সকলের প্রিয় সেই অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে বিচার করেছিলেন, যে রায়দান করেছিলেন, সেখানে তিনি কিন্তু এই চাকরি প্রার্থী অর্থাৎ দুর্নীতিগ্রস্ত চাকরি প্রাপকদের কিন্তু চাকরি বাতিল করে দিয়েছিলেন। এবং সেই বাতিলের বিরুদ্ধে, সেই বাতিলকে চ্যালেঞ্জ করে কিন্তু রাজ্য সরকার চলে যায় হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে। কিন্তু দুঃখের বিষয়, সে হাইকোর্টেও কিন্তু সেই রায়কেই, অর্থাৎ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির রায়কেই কিন্তু বহাল রাখা হয়েছিল। তারপরেও রাজ্য সরকার থেমে থাকেনি, রাজ্য সরকার চলে যায় ভারতবর্ষের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি মেলে, কেননা সুপ্রিম কোর্ট সেখানে কিন্তু অনেকটাই এখানে ছাড়পত্র দিয়েছিল যে সকল ক্যান্ডিডেটদের চাকরি যাচ্ছে তাদের জন্য। তাদেরকে কিন্তু অনেকটাই, যেটা সকলেই বলছেন যে তাদেরকে রক্ষা কবচ দিয়েছেন, তবে সেই রক্ষা কবচ বলতে যেটা হলো শর্ত সাপেক্ষে চাকরি কিন্তু তাদের বহাল লেগেছিলেন। রক্ষা কবচ মানে এই নয় যে তাদেরকে কিন্তু পুনরায় চাকরিতে নিযুক্ত করেছিলেন। চাকরিতে পুনরায় নিযুক্ত করা হয়েছে, তবে সেটা কিন্তু কন্ডিশনালি, অর্থাৎ শর্ত সাপেক্ষ। এবং সেই শর্তটা কী ছিল সেটাই কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, যে 6 মাসের মধ্যে সুষ্ঠুভাবে সমাধান করতে হবে হাইকোর্টকে। এবং সেই শর্ত দিয়েই কিন্তু পুনরায় আবারও এই নিয়োগ দুর্নীতি মামলাটাকে আবারও রাজ্যের হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়। এবং সেই রাজ্যের হাইকোর্ট সেটাকে আবারও বারংবার পর্যবেক্ষণ করে সিবিআইয়ের কাছ থেকে রিপোর্ট নিয়ে, এবং সেই সঙ্গে যে অভিযোগ উঠেছিল 0-3 পেয়েছে, মাত্র 3 পেয়েছে, তাকে 53 নিয়ে যাওয়া হয়েছে। এই যে বিভিন্ন দুর্নীতি সমস্ত বিষয়কে কিন্তু পর্যবেক্ষণ করে, এবং সবথেকে আকর্ষণীয় এবং সবথেকে প্রমাণিত যেটা, যে গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া 3টি হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কে প্রাপ্ত তথ্য সমস্ত কিছু কিন্তু ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত আগামী সোমবার, অর্থাৎ আর কয়েকটি ঘন্টা পরেই কিন্তু ফাইনাল জাজমেন্ট হতে চলেছে নিয়োগ দুর্নীতি মামলার, যেখানে প্রায় 25,000ই বলা চলে, 24,000 25,000 সামথিং ক্যান্ডিডেটদের কিন্তু ভাগ্য নির্ধারিত হতে চলেছে। সেখানে কিন্তু বিপুল সংখ্যক হাইকোর্টের পর্যবেক্ষণে, প্রথমেই বলবো হাইকোর্টের পর্যবেক্ষণে কিন্তু 5 থেকে 8,000 চাকরি যেতে চলেছে। কেননা এই সকল চাকরি কিন্তু একেবারে স্বচ্ছ নয়, একেবারে দুর্নীতিতে ভরা, দুর্নীতি করেই কিন্তু চাকরিগুলো মিলেছে। এবং কিভাবে মিলেছে সেগুলো একটু আজকে আমরা অ্যানালিসিস করার চেষ্টা করব। 6 মাসের মধ্যে সমাধান করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং সেই সময় সীমা, অর্থাৎ 6 মাসের সময়সীমা কিন্তু শেষ হয়ে দাঁড়াচ্ছে আগামী 9ই মে। এই 9ই মে কিন্তু 6 মাসের সময়সীমা শেষ হচ্ছে, এবং তার কয়েকদিন আগেই কিন্তু হাইকোর্ট সেই সময়সীমা অর্থাৎ ডেডলাইন মেনেই চূড়ান্ত রায়দান ঘোষণা করতে চলেছে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এই 6 মাসের সময়সীমা এই কারণেই দেওয়া হয়েছিল, কেননা রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে জানায় যে সেই সময়ের যে বর্তমান বিচারপতি অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলি কিন্তু অভিযুক্তকারীদের কোনো কথাই না শুনে, ঠিক এরকমই অভিযোগ দিয়েছিলেন যে অভিযুক্তকারীদের কোনো কথাই না শুনে সরাসরি তিনি জাজমেন্ট করেছিলেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা এখানে রক্ষা কবচ দিয়েছিলেন ক্যান্ডিডেটদেরকে, এবং ক্যান্ডিডেটদেরকে কিন্তু পুনরায় বিচারের সুযোগ সুবিধা দেওয়ার জন্য শর্ত সাপেক্ষে কন্ডিশনালি 6 মাসের সময়সীমা দিয়েছিলেন। এবং সেই সময়সীমা কিন্তু শেষ হওয়ার মুখে, এবং সমস্ত পর্যবেক্ষণ, সমস্ত তদন্ত, সমস্ত হিয়ারিং কমপ্লিট। এখন শুধু আর কয়েকটা মুহূর্ত বাকি, এবং সেই মুহূর্ত পেরিয়েই কিন্তু আমরা পেয়ে যাব ফাইনাল জাজমেন্ট। এবং সেখানে কি হবে আলটিমেট সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমাদের প্রশ্ন সকলেরই, যে অভিজিৎ বাবুর সেই রায়দান কি তাহলে এখানে আবারও বহাল থাকবে? কেননা যেভাবে তদন্ত এগিয়েছে, বিচারপতিরা আগাম যে মন্তব্য করেছেন
হাইকোর্টের পর্যবেক্ষণ থেকে যে তথ্য উঠে আসছে সমস্ত দিক থেকেই কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে উঠছে যে অভিজিৎ বাবুর রায়দান কি তাহলে আবারও বহাল থেকে যাবে। রাস্তায় বসে থাকা বঞ্চিত ক্যান্ডিডেট যারা দীর্ঘ 6 বছর ধরে বঞ্চনার শিকার হচ্ছেন, যোগ্য প্রার্থী হয়েও এখনও পর্যন্ত তারা সসম্মানে চাকরি তো পাওয়া দূরের কথা, নানাভাবে বঞ্চিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, তাদের জয় হবে, নাকি যারা দুর্নীতি করে বর্তমানে শিক্ষকতা করছেন, গ্রুপ সি গ্রুপ ডির চাকরি করছেন তাদের জয় হবে। আবার একটা বিষয়, দীর্ঘ 6 বছর কিন্তু বঞ্চনার অবসান ঘটবে আগামী সোমবার, অর্থাৎ আর কয়েকটি মুহূর্ত, কয়েকটি ঘন্টা পরেই। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা একটু অ্যানালিসিস করার চেষ্টা করব। আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকেও বিভিন্ন তথ্য পেয়েছেন, কিন্তু আমরা চাই বিষয়টা আপনাদের কাছে আরেকটু পরিষ্কার করে তুলে ধরতে। আপনাদের কিছু গুরুত্বপূর্ণ এ বিষয়ে আরও তথ্য দেওয়ার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা সসম্মানে গ্রহণ করব। সেই সঙ্গে আপনাদের বলবো অবশ্যই একটি লাইক দেবেন। ভিডিওটি শেষ হওয়ার পর যদি কমপ্লিটলি দেখার পর মনে হয় যে ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে তাহলে অবশ্যই প্রয়োজনদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। আসি ডিটেলস আলোচনায়। আমরা এই কারণেই এই বিষয়টা একটু ভালোভাবে দেখার চেষ্টা করব, কেননা আগামী সোমবার যে হিউজ সংখ্যক হাইকোর্টের পর্যবেক্ষণে তো বললাম যে 5 থেকে 8 হাজার চাকরি বাতিল হতে পারে, সেটা একদম নির্ধারিত। তবে সেটা কতটা প্রমাণিত হতে পারে, কতটা কার্যকরী হতে পারে, সেটা একটু আমরা আগে থেকে চিন্তা ভাবনা করার চেষ্টা করব, এবং সেজন্যই আমরা দেখুন একটা ছকের আকারে একটা ডিটেলস তথ্য আনার চেষ্টা করেছি, যেখানে টাইটেলে উল্লেখ করেছি প্রকৃত ভ্যাকেন্সি কত ছিল এবং দুর্নীতি করে কতগুলি ভ্যাকেন্সি নির্মাণ করে ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়া হয়েছে। খুবই দুঃখের বিষয়, মাত্র 3 পেয়েছে, তাকে 53ই নিয়ে যাওয়া হয়েছে, এবং সেরকম আরও অনেক তথ্য রয়েছে। কেউ 10 পেয়েছে, কেউ বা পাসই করতে পারেনি। আবার প্রাইমারিতে লক্ষ্য করুন, প্রাইমারিতে তো পাহাড়ে যে ঘটনাটা ঘটেছে, 1000-এর ওপর ক্যান্ডিডেট পরীক্ষাই দেয়নি, তারা চাকরি করছে অলরেডি। সেখানেও কিন্তু বাতিল হওয়ার একটা সম্ভাবনা, এবং বাতিল হবেও, প্রমাণিত হলে বাতিল হবেও। দেখুন এখানে যে বিষয়টা দেখাতে চাইছি সেটা হলো পোস্ট নেম, তারপরে দেখুন দেওয়া রয়েছে টোটাল ভ্যাকেন্সি, অর্থাৎ কতগুলো ভ্যাকেন্সি ছিল, সেখানে কতগুলো নিয়োগ হয়েছে এবং বেআইনি নিয়োগ কতগুলো হয়েছে। দেখুন 9-10-এর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি ছাড়া হয়েছিল 11,425টি, প্রকৃতই নিয়োগ হয়েছে 12,914টি, আর বেআইনি নিয়োগ হয়েছে 1,539টি। আবার একইভাবে 11-12টা লক্ষ্য করুন, প্রকৃত ভ্যাকেন্সি ছিল 5,557টি, প্রকৃত নিয়োগ হয়েছে সেখানে 5,756টি, এবং বেআইনি নিয়োগ হয়েছে সেখানে 199টি। অর্থাৎ দেখুন ভালোভাবে লক্ষ্য করতে হবে যে এখানে টোটাল ভ্যাকেন্সি দেখুন আর নিয়োগ হয়েছে কোন জায়গায় দেখুন। দেখুন এখানের থেকে এখানে যা নিয়োগ হয়ে গেছে সেটা এতগুলো বেশি। আবার ঠিক একইভাবে 11-12-এর ক্ষেত্রে দেখো 199টা ভ্যাকেন্সির বাইরেও নিয়োগ করে দিয়েছে। আবার একইভাবে গ্রুপ সিটা লক্ষ্য করুন, 2,067টা ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল নোটিফিকেশানে, সেখানে নিয়োগ করা হয়েছে 4,550টি। দেখুন এক্সট্রা ভ্যাকেন্সি কতগুলো নিয়োগ করা হয়েছে, 699টি। কতটা দুর্নীতি করেছে, কতটা নিচে নামলে এই সকল কাজগুলো করা যায়। যেখানে একটা প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে ইন্টারভিউ হয়ে কাউন্সেলিং হয়ে চাকরি পাওয়া দুষ্কর ব্যাপার, সেখানে কিভাবে চাকরি দিয়েছে। আবার একইভাবে দেখুন গ্রুপ ডির ক্ষেত্রে 3,881টি নোটিফিকেশানে শূন্যপদ দেওয়া হয়েছিল, আর নিয়োগ করার সময় নিয়োগ করেছে দেখুন এতগুলো। এবং এখানে দেখুন কি অবস্থা। এই নিয়ে টোটাল ভ্যাকেন্সি ছিল 22,930, যেখানে নিয়োগ করেছে 25,753, এবং এক্সট্রা নিয়োগ হয়েছে। এবার একটা কথা বলি যে এই সকল ক্যান্ডিডেটদের যে চাকরি যাবে, এক্সট্রা যারা রয়েছেন, এই যে দেখাচ্ছে যে বেআইনি নিয়োগ কতগুলো হয়েছে, হাইকোর্টের পর্যবেক্ষণ এবং বিচার কিন্তু সেটাই দাঁড়াবে, বা বিচার কোন দিকে যায় সেটা আমরা দেখব। আমরা আগাম মন্তব্য করতে পারবো না, কিন্তু চিন্তা ভাবনা করব, মনে করার চেষ্টা করব, বা কেস কোন দিকে এগোচ্ছে সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করলে পরিষ্কার বুঝতে পারছি যে এই যে বেআইনি নিয়োগগুলো হয়েছে, নোটিফিকেশান এক দেওয়া হয়েছে, অথচ সেই নোটিফিকেশানের ভ্যাকেন্সি পেরিয়ে কতগুলো এক্সট্রা নিয়োগ করা হয়েছে, সেগুলো কিন্তু টোটাল চাকরি বাতিল হবে। এই চাকরিগুলো কিন্তু অবশ্যই বাতিল হবে। তার মানে যে এখানে যে নিয়োগগুলো হয়েছে এগুলো কি তাহলে সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ হয়েছে? না, এর মধ্যেও কিন্তু অনেকটা দুর্নীতি করে নিয়োগ হয়েছে, এবং সেই দুর্নীতি করে কি নিয়োগ হয়েছে সেগুলো আমরা যে ফাইনাল জাজমেন্ট হবে, কোর্ট অর্ডার হবে, সেখান থেকে কিন্তু আমরা পরিষ্কার জানতে পারবো। তবে আপাতত কিন্তু এই যে বেআইনি নিয়োগ এক্সট্রা হয়েছে ভ্যাকেন্সির বাইরেও,
সেগুলো কিন্তু সরাসরি বাতিল হবে। এবং সবথেকে এটা বলা যায় যে এই বেআইনি নিয়োগগুলো যে বাতিল হবে, এই যে ভ্যাকেন্সি পোস্টগুলোতে বাতিল হবে, তাহলে কি এই ভ্যাকেন্সি পোস্টগুলিতে যারা চাকরির জন্য অপেক্ষারত রয়েছেন বা রাস্তায় বসে আন্দোলন করছেন তাদেরকে কি এখানে নিয়োগ করা হবে? নিশ্চয়ই নয়। কেননা এগুলো যেহেতু ভ্যাকেন্সির বাইরে নিয়োগ করা হয়েছে, এগুলো চাকরিগুলো বাতিল হলেও কিন্তু যারা বর্তমানে আন্দোলনরত রয়েছেন তারা কিন্তু এইখানের মধ্যে মানে এই ভ্যাকেন্সিগুলো পাবেন না। যদি পান তাহলে কিন্তু কোনো ক্যান্ডিডেটই বাদ যাবেন না, প্রত্যেকেই কিন্তু চাকরি পেয়ে যাবেন। আমরা এ ব্যাপারে মন্তব্য করতে পারবো না, কেননা এটা বিচারাধীন বিষয়। আমরা জাস্ট মনে করার চেষ্টা করছি, একটু ক্যালকুলেশন করার চেষ্টা করছি, একটু অ্যানালিসিস করার চেষ্টা করছি। এই যে প্রকৃতই নিয়োগ হয়েছে বা এই যে টোটাল ভ্যাকেন্সিগুলো রয়েছে, এই টোটাল ভ্যাকেন্সির মধ্যে যেগুলো দুর্নীতি করে নিয়োগ হয়েছে, অর্থাৎ এখানেই যে কেবলমাত্র হয়েছে তা নয়, এই যে টোটাল ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছিল, প্রথমে যে নোটিফিকেশানে যে ভ্যাকেন্সি পোস্ট পাবলিশ করা হয়েছিল, এখানেও কিন্তু অনেক দুর্নীতি করে নিয়োগ হয়েছে। এখান থেকে যে সকল ক্যান্ডিডেটরা বাতিল হবেন সেখানেই কিন্তু বা এখানেই কিন্তু ওই আন্দোলনরত ক্যান্ডিডেটদের মধ্য থেকে বা যারা পরবর্তীকালে ওয়েটিং লিস্টে রয়েছেন তাদেরকে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এটাই কিন্তু ক্যালকুলেশন দাঁড়ায়। এবারে একটা প্রশ্ন, সেটা হলো যে এই যে চাকরি বাতিল হবে, যারাদের চাকরি চলে যাচ্ছে, দীর্ঘ 6 বছর চাকরি করে আসছেন, সেই 6 বছরে যে তারা বেতনটা পাবেন, কত বেতন হতে পারে সেইটাও একটা আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের একটু পরেই। একটু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আজকে অনেকটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কেননা আগামী সোমবার যে রায়দান হবে, সেই রায়দানের ব্যাপারটার কি লুকিয়ে রয়েছে বা কি বিষয়টা নিয়ে রায়দান, সেটাই আজকের আমাদের আলোচনার বিষয়। তো একটু আপনারা ধৈর্য সহকারে দেখুন, সমস্ত বিষয়টা আমরা একে একে আলোচনা করব। যে কথাটা বলছিলাম, যাদের চাকরি বাতিল হবে তারা তো যে বেতন পেয়েছেন দীর্ঘ 6 বছর ধরে, সেই বেতনের টাকা কি ফেরত হবে? প্রশ্ন আসে। এক কথায় বলবো যে ফেরত হওয়াটা কিন্তু স্বাভাবিক এবং ফেরত হওয়াটা কিন্তু উচিত এবং ফেরত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। কেননা প্রথম যে সূত্রপাত হয়েছিল যে দুর্নীতি নিয়ে, সেটা হলো এমএলএ পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে দিয়ে, এবং সেখানে কিন্তু আমরা সকলেই জানি তার চাকরি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল, কেননা তিনি দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন। এবং প্রথমত জানতে পারা গিয়েছিল যে ববিতা সরকার নামক এক ক্যান্ডিডেটের চাকরিকে তিনি দুর্নীতি করে হাতিয়ে নিয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু অঙ্কিতা অধিকারীর চাকরি, অর্থাৎ পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর চাকরিকে বাতিল করে দেওয়া হয়, কেননা তিনি চাকরিটা পেয়েছেন দুর্নীতি করে। এবং শুধু বাতিলই নয়, তিনি যে বেতন পেয়েছিলেন ওই ক বছর চাকরি করে, সেই টাকা কিন্তু ফেরত দিতে বাধ্য করা হয় বা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়, এবং তিনি টাকা ফেরতও দিয়েছেন। কে পেয়েছিলেন? ববিতা সরকার। কিন্তু তারপরেও একটা বিষয় দাঁড়ায় যে ববিতা সরকারের ক্ষেত্রে দুঃখজনক বিষয় এটাই, কারণ তিনি ভুল তথ্য দিয়ে, কোর্টের কাছে বিচারাধীন হয় যে ভুল তথ্য দিয়ে কিন্তু তিনি চাকরি পেয়েছেন, এবং সেটা 2-3 নাম্বারের কেস। 2-3 নাম্বারের জন্যই কিন্তু তার পরবর্তী যে ক্যান্ডিডেট ছিলেন অনামিকা, তিনি কিন্তু চাকরিটা পেয়ে যান। যার জন্য দেখুন আমরা এখানে অঙ্কিতা নামের পাশাপাশি তীরচিহ্ন দিয়ে দিয়েছি যে তারপরে যে চাকরি বাতিল হচ্ছে, সেই বাতিলটা কেন হচ্ছে না? দুর্নীতির কারণে। দুর্নীতির কারণে তিনি এই চাকরি থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন, এবং সমস্ত টাকা, যে চাকরি করে যে টাকা পেয়েছেন, বেতন পেয়েছেন, সেটা তাকে ফেরত দিতে হয় ববিতার কাছে। ববিতারও চাকরি চলে যায় এই কারণেই, কারণ তার তথ্যগুলো মানে ফর্ম ফিল আপের সময় যে তথ্য দিয়েছিলেন একাডেমিক কোয়ালিফিকেশান, সেখানে তথ্যগুলো ভুল ছিল, যার জন্য তার চাকরিও বাতিল হয়ে যায়। বাতিল হয়ে গিয়ে তার পরবর্তী যে নাম ছিল তার কাছে চাকরিটা চলে যায়, এবং তিনি হয়ে ওঠেন চাকরির ন্যায্য অধিকারী। আমরা সে কারণে এখানে উল্লেখ করেছি ন্যায্য অধিকারী। অঙ্কিতার টাকা চলে যায় ববিতার কাছে, ববিতার টাকাও কিন্তু অনামিকার কাছে যায়, কিন্তু এখনও পর্যন্ত তিনি এই টাকা পাননি। ওই জন্য আমরা এখানে উল্লেখ করেছি টাকা পাবে, আর এখানে বলেছি টাকা পেয়েছে। টাকা পাবে এখনও পর্যন্ত পাননি, কেননা এখনও পর্যন্ত তার ফাইনাল জাজমেন্ট হয়নি। সেই ফাইনাল জাজমেন্ট হলেই কিন্তু সে টাকা অনামিকার কাছে চলে যাবে। আপাতত কিন্তু ববিতা সরকার সেই টাকা কিন্তু গভর্নমেন্টের কাছে জমা দিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হলো এটাই যে যে সকল ক্যান্ডিডেট 6 বছর চাকরি করার পর চাকরি বাতিল হবে, তাদের টাকা কি ফেরত দিতে হবে? দেখুন, বিগত দিনে যা ঘটেছে এখনও কিন্তু তার বিচ্যুতি ঘটবে না, কেননা এটাও ন্যায্য ন্যায় এবং সেই সঙ্গে সঠিক বিচার। ঠিক এবারেও যে বিচার হবে সেটাও কিন্তু ন্যায়সম্মতই হবে। বিচারপতি বা হাইকোর্ট যে বিচার করবেন সেটা কিন্তু ন্যায়সম্মতই হবে। স্বাভাবিকভাবেই এখানেও কিন্তু টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা থাকার সম্ভাবনাই বেশি।
তবে বিচারপতি কী সিদ্ধান্ত নেন, হাইকোর্টে কী সিদ্ধান্ত হয়, সেদিকেই আমরা সকলে তাকিয়ে থাকবো। আর কয়েকটা মুহূর্ত পরেই সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, বিগত দিনে যা ঘটেছে সেটাই আজ আমরা আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করলাম। এবারে যে বিষয়টা জানবো সেটা হলো, দুর্নীতি করে এই 6 বছর ধরে যে সকল ক্যান্ডিডেট চাকরি করছেন, সেটা 9-10ই হোক, 11-12ই হোক, কিংবা গ্রুপ সি গ্রুপ ডি, কত টাকা তারা বেতন পেতে পারেন তার একটা হালকা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত টাকা ফেরত দেওয়ার ব্যাপার আসতে পারে, বা কীরকম টাকা ফেরত দেওয়ার ব্যাপার আসতে পারে, বা দুর্নীতি করে তারা কত টাকা ইনকাম করেছে। দুঃখের বিষয় এটাই সব থেকে, যে চাকরি পাওয়ার যোগ্য নয় তারা টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছে। খুবই দুঃখদায়ক ব্যাপার তো একবারই বলা চলে না, সব থেকে আনন্দদায়ক ব্যাপার যদি তাদের চাকরি যায়। সঠিক বিচার সেখানেই হবে, না হলে এই দুর্নীতি আরও ভয়াবহ আকার নেবে। কোনো ক্যান্ডিডেটই চাকরি পাবে না, সেটা কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেটের কাছেই সেটা পরিষ্কার হয়ে দাঁড়ায়। দেখুন, আমি পোস্টের নাম উল্লেখ করেছি, যেদিকে রয়েছে 9, 10, 11, 12, গ্রুপ সি গ্রুপ ডি যেভাবে ছিল। এবার একটু ধারণা দিয়ে আমরা বেতনের চেষ্টা করেছি। দেখুন, এখানে 9-10-এর বেতনটা পার্টিকুলার আমরা কত সেটা দিইনি, জাস্ট একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যেখানে রয়েছে দেখুন 9-10-এর ক্ষেত্রে বেতন যদি আমরা 40,000 ধরি, তাহলে এই যে বঞ্চনার সময়, আমরা এই 6 বছরটাকে বঞ্চনার সময় ধরছি, কেননা দুর্নীতি করে চাকরি তারা স্বমহিমায় সসম্মানে করে আসছেন। তো সেই জন্য আমরা বঞ্চনার সময় উল্লেখ করেছি, এবং তারপরে উল্লেখ করেছি দুর্নীতি করে ইনকাম, অর্থাৎ দুর্নীতি করে কত ইনকাম করেছেন ওনারা। দেখুন, 9-10-এর ক্ষেত্রে বেতন যদি আমরা 40,000 ধরে নিই, 40-এর বেশি, আমরা তবু 40ই ধরছি, 40,000 যদি ধরে নিই, তাহলে কিন্তু বঞ্চনার সময়টা লক্ষ্য করুন 6 বছর, আর 1 বছর মানে 12 মাস। তাহলে লক্ষ্য করুন 12 × 6 72 মাস। এই 72 মাসে ইনকাম দাঁড়াচ্ছে 28,80,000। বেতনটা কত লক্ষ্য করুন। এই টাকাটা পাওয়ার যোগ্যই নয়, পাওয়াটা উচিতই নয়, সে কিন্তু এই টাকা পাচ্ছে। আপনি বলবেন এত টাকা ফেরত দেবে কিভাবে, সে তো পরিশ্রম করেছে, সে তো শ্রম দিয়েছে, কেন টাকা ফেরত দেবে? আরে বাবা, আপনি দুর্নীতি করে কে আপনাকে শ্রম করতে আসতে বলেছে? আপনার এখানে আরও কঠোরতর শাস্তি হওয়া দরকার যদি আপনি দুর্নীতি করে পেয়ে থাকেন। কিন্তু হাইকোর্ট কী সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে থাকবো। কিন্তু বিষয়টা এই রকমই। 11-12টা যদি একটু লক্ষ্য করি, এখানে 50,000 বেতন যদি আমরা দেখি, তাহলে কিন্তু বঞ্চনার সময়টা লক্ষ্য করুন ঠিক একইভাবে 6 বছর। তাহলে দুর্নীতি করে সেই দুর্নীতিগ্রস্ত শিক্ষক চাকরিতে করে যা বেতন পাচ্ছেন সেটা হলো 36 লক্ষ টাকা, আরও বেশি, আমরা কম করে ধরছি। সেই সঙ্গে এক্সট্রা যেগুলো রয়েছে, যেগুলো গ্র্যাচুইটি হিসেবে কিংবা সরকারের কাছে যেগুলো জমা রয়েছে, সে তো রয়েইছে। গ্রুপ সি লক্ষ্য করুন, 25,000 টাকা যদি বেতন ধরি, তাহলে কিন্তু দুর্নীতি করে তার ইনকাম হচ্ছে 6 বছরে 18 লক্ষ টাকা। আবার একইভাবে গ্রুপ ডি লক্ষ্য করুন, 20,000 টাকা হলে 6 বছরে অর্থাৎ 72 মাসে উনি ইনকাম করছেন 14,40,000 টাকা। লক্ষ্য করুন কত টাকা ইনকাম করেছেন উনি, অথচ চাকরি পাওয়ারই যোগ্য নন। প্রিপারেশান খুব ভালো নিলেও কিন্তু অনেক সময় পরীক্ষা ভালো দেওয়া যায় না। প্রিপারেশান ভালো নিয়ে, পরীক্ষাও ভালো দিয়ে, ইন্টারভিউ ভালো দিয়ে, কাউন্সিলিংয়ের পর উতরে গিয়ে যখন আপনি চাকরি পান, তার আগেই কিন্তু দেখুন কোনো কিছুই না করে দুর্নীতি করে এত টাকা ইনকাম করছে। তাদের চাকরি যাওয়াটা কিন্তু খুবই ভালো একটা দিক বলা চলে। টোটাল দেখুন 97,20,000, মানে প্রায় 1 কোটি, 1 কোটি ধরুন, 1 কোটি টাকা কিন্তু দুর্নীতি করে এই কয়েকটা পোস্টের চাকরিরত ক্যান্ডিডেটরা কিন্তু দীর্ঘ 6 বছর ধরে সসম্মানে ইনকাম করে আসছেন। কতটা ভয়াবহ দিক। আমাদের লক্ষ্য আগামী সোমবার হাইকোর্টের চূড়ান্ত রায়দানে কি হয়, কেননা আগামী সোমবারই কিন্তু আমরা পরিষ্কার হয়ে যাব দুর্নীতির চরম পরিণতি কি হতে পারে। আগামী দিনে দুর্নীতি করতে গিয়ে ক্যান্ডিডেটরা ভাববেন যে কি পরিস্থিতি হয়েছে এবং আর করা যায় কি না, আর করা উচিত নয় কি, কেন সমস্ত কিছুই কিন্তু ক্যান্ডিডেটরা ভাববেন। এবং সেই সঙ্গে হাইকোর্টের যে ডেডলাইন দেওয়া রয়েছে 9ই মে, আগামী 9ই মে যেহেতু ডেডলাইন দেওয়া রয়েছে, সেই ডেডলাইন এর মধ্যেই কিন্তু বিচারপতি সেই সঙ্গে হাইকোর্ট কিন্তু ফাইনাল জাজমেন্ট দিতে চলেছে। ভোটের মুখে এটা একটা ভালো চমক বলা চলে, যে যারা ভোট দেবেন তাদের জন্য, যারা ভোট নেবেন তাদের জন্য, ভোট নেওয়ার পর যে সরকার দাঁড়াবেন তাদের জন্য। তদন্তকারী সংস্থা কিন্তু সিবিআই
যে রিপোর্ট দিয়েছিল কলকাতা হাইকোর্টকে, সেখানে 3000 পাতার রিপোর্ট দিয়েছিল এবং সেখানে কিন্তু অভিযুক্তকারীর সংখ্যা দাঁড়িয়েছিল 100 জন। সেই 100 জন অভিযুক্তকারী কারা সেটা কিন্তু এখনও পর্যন্ত প্রকাশ করেননি। তাদেরও পরবর্তীকালে রায়দান হবে এবং তাদের কি বিচার হয়, কি শাস্তি হয়, সেটা আমরা আগামী দিনে দেখতে পাবো। হাইকোর্টের পর্যবেক্ষণে আপাতত যে তথ্য আমাদের কাছে উঠে আসছে সেটা হলো 5 থেকে 8 হাজারের মতো চাকরি মাস্ট যাবে। সকলের প্রশ্ন এই জায়গায় যে টোটাল প্যানেল কি বাতিল হবে, কেননা প্রাইমারির ক্ষেত্রে এরকম একটা কথা উঠে এসেছে যে 2014 প্রাইমারি টেটের টোটাল প্যানেল বাতিল করতে চাইছে, কেননা যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে আটকে রাখা খুব কঠিন। সেক্ষেত্রে এখানেও যদি সেটা বাতিল করে দেওয়া হয় তাহলে যারা সরাসরি স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে তাদের ক্ষেত্রে খুবই বেদনাদায়ক হয়ে উঠবে। কিন্তু বিচারপতি থেকে শুরু করে হাইকোর্ট এবং আইনজীবীরা কেউই চান না, প্রত্যেকেই চাইছেন যারা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে বা চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানো যায় কতটা, এবং সেই জন্যই কিন্তু আপ্রাণ চেষ্টা চলছে। দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের কথা কেউই ভাববে না, ভাবা উচিতও নয়, সেটাই বরং ন্যায় বিচার বা ন্যায়সম্মত কাজ। আমরা সকলেই তাকিয়ে থাকব আগামী সোমবারে হাইকোর্টের চূড়ান্ত রায়দান ঘোষণার দিকে। সেখানে বিচারপতি কী রায় দেন, কী সিদ্ধান্ত দেন, তার উপরেই কিন্তু যারা এখনও পর্যন্ত চাকরি পাননি তাদের আগামী দিনের জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান হবে। আগামী দিনে প্রিপারেশান নেওয়ার জন্য খুব একটা আনন্দময় দিক হবে এবং সেই সঙ্গে এখানে ফাইনাল জাজমেন্ট হয়নি বলেই হয়তো এতদিন পর্যন্ত এসএলএসটিরও কোনো খবর আসেনি। আমরা আশা করছি যদি সোমবার চূড়ান্ত রায়দান হয়ে যায়, এবং কেননা ডেডলাইন যেহেতু 9 মে দেওয়া রয়েছে, তাহলে চূড়ান্ত রায় যদি হয়ে যায় তাহলে কিন্তু নতুন করে নোটিফিকেশান, নতুন করে নিয়োগের কথাও কিন্তু সরকার ভাববে, সরকার ঘোষণাও হয়তো করতে পারে। কেননা এতগুলো চাকরি যদি বাতিল হয় বা দুর্নীতি যেভাবে প্রমাণিত হয়েছে, বিচারপতির রায়দান থেকে কিন্তু সমগ্র রাজ্যের কাছে কিন্তু সরকারের সম্মান কোথায় থাকবে সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন, এবং সেটাকে চাপা দেওয়ার জন্য, সেটাকে কন্ট্রোল করার জন্যই হয়তো সরকার নতুন করে নিয়োগের একটা চিন্তাভাবনা আনতে পারে, হয়তো ওনারা ভাবছেনও। কেননা ওরা অনেক উঁচু পোস্টের মানুষ, ওনাদের বুদ্ধি আমাদের থেকেও অনেক বেশি এবং আমরা ওনাদের ধারে কাছে নই, আমরা ওনাদের ছোটও করব না। আমি কেবল এটাই বলতে চাইবো বা আমরা কেবল এটাই ভাববো যে আগামী সোমবার হাইকোর্টে চূড়ান্ত রায়দানে ঘোষণার পরেই কিন্তু আমরা নতুন নোটিফিকেশানের বা নতুন এসএলএসটির কিন্তু একটা আভাস আমরা খুঁজে পেতে পারি। যারা প্রিপারেশান নেননি, প্রিপারেশানের কথা চিন্তা ভাবনা করুন, প্রিপারেশান নিতে পারলে ভালো হয়, প্রিপারেশান শুরু করে দিন। রায়দান যদি ভালো হয় তাহলে কিন্তু ভোটের পরেই নোটিফিকেশান আসার সম্ভাবনা বেশি রয়েছে। প্রিপারেশান শুরু করে দিন, আর যাদের প্রিপারেশান নিচ্ছেন তারাও প্রিপারেশান চালিয়ে যান। আশা করছি সোমবার হাইকোর্টের রায়দানের পরেই এই সমস্ত মামলা, সেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 আপার প্রাইমারিরও পরবর্তীকালে আশা করি চূড়ান্ত রায়দান এসে যাবে। দেরি নেই আর, ওখানে প্রাইমারি হয়ে যাচ্ছে, আপার প্রাইমারিও এসে যাবে, এখানে এসএলএসটিও কন্ট্রোল হয়ে যাচ্ছে। নতুন নোটিফিকেশানে কিন্তু একটা আভাস আসতে চলেছে। আপাতত সোমবার কি রায়দান হয় সেটা আমরা লক্ষ্য করি, তাহলে আমরা পরবর্তী কী পদক্ষেপ আমাদের নেওয়া দরকার সে ব্যাপারেও পরবর্তী নেক্সট এপিসোড আমরা নিয়ে আসব। আপনাদের সাফল্য, আপনাদের অগ্রগতি কামনা করে আগামী সোমবারে হাইকোর্টের চূড়ান্ত রায়দানের দিকে লক্ষ্য রেখে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রয়োজনীয়দের সাথে এবারে শেয়ার করতে পারেন। এবারে ভিডিওটি শেষ পর্যায়ে এসে গেছি, এবার আপনারা শেয়ার করতে পারেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবারও বলছি, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নো মোর টুডে, দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।